সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙ্গার দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সিলেটের ৭ উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি, শহরে ঢুকছে পানি। ঘূর্ণিঝড় রিমালে ১৩ জেলায় মাছ এবং ফসলের ব্যাপক ক্ষতি। এবং বেশি লাভের আশায় রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে মৌসুমি ফল, নেই তদারকি। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবারে বিস্তারিত। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যায় প্লাবিত হয়ে পড়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী জেলার ৭ উপজেলার ৫ লক্ষাধিক মানুষ। শহরে ঢুকতে শুরু করেছে পানি। সিলেট প্রতিনিধি শুভ্র দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল মঙ্গলবার থেকে হঠাৎ বেড়ে যায় সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি এবং গতকাল তা ছাড়িয়ে যায় বিপদসীমা। পানি উপচে প্লাবিত হতে শুরু করে গ্রামের পর গ্রাম। এ পর্যন্ত পানিবন্দী হয়েছে জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ সহ ৭ উপজেলার ৫ লক্ষাধিক মানুষ। বন্যা তো এই রাত থেকে একবারে মানুষ আর মাঝে পড়ে আছে। ওই তো আমরা রাত থেকে এখন আসছি এত বাড়ি ঘর মারা, ওই তো বাড়ি মারা, ফিশারি মারা, এটা সব কিছু মারা। আরও তো ক্ষতিগ্রস্তি অনেক হইয়া গেছে, বুঝছেন। এরপরে গৃহস্থির যা কিছু আছে সব লইয়া গেছে, বাসাইয়া লইয়া গেছে। নাকি পানির দ্বারা কাস্টমার আইতে পারেন না, কাস্টমার সুজা যায় কি অন্য জায়গায় পানি না, এর লাগে হতে থেকে লইয়া যায়। দোকান থেকে বহুত কষ্ট হয়ে যায়, আমরা ওই যে মালটাল এগুলা সরাইতে কষ্ট হয়ে যায়। হঠাৎ করে চলে আসে বৃষ্টি, ২-৪ ঘন্টা হলেই এগুলো এই তালতলা পয়েন্ট, গুলশানের সামন এগুলা পানি ভর্তি হয়ে যায়। শহরেও ঢুকেছে পানি। জলাবদ্ধ হয়ে পড়েছে নগরীর তালতলা এলাকার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কার্যালয়। আমাদের যে অবস্থা দেখতেছেন তো, আমরা নিজেরাই আছি ভাসমান, তারপরেও আমাদের অপারেশনাল কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। একটু বৃষ্টি হলে এই পিছনে একটা ছড়া আছে, ছড়াটা ভরাট হয়ে যায়। নদী ভরাট হলেই আমাদের স্টেশনের ভিতরে পানি ঢুকে পড়ে, এবং পানি তো অস্বাভাবিক পানি, আবর্জনাপূর্ণ পানি। পরিস্থিতি সামাল দিতে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে জেলা প্রশাসন। সরকারি ও বেসরকারি উদ্যোগে বন্যার্তদের মাঝে চলছে ত্রাণ বিতরণ। কষ্ট তো বাড়িঘর বুড়াই, আমরা পানি এত সব কিছু ক্ষতি করিয়া লইয়া গেছে। তারপরে আমরা আটিয়ার তো পানির মাঝে গরদুয়ার ভাঙ্গিয়া যে বন্যা সব কিছু লইয়া গেছে। পানি গরদুয়ার রইতে পারি না, স্কুলও গিয়া হয়েছে, এগুলো একটু পানি কমছে, আবার বাইরে দৌড়াইয়া রান দিয়া ওলা বইয়া কষ্ট ভোগ করিয়া খাইয়ার। বৃষ্টি না হলে দ্রুতই নেমে যাবে পানি, বলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। কানাইঘাট, জকিগঞ্জে এখনো সুরমার নদী হচ্ছে বিপদসীমা থেকে 1 মিটার উপরে, আর জকিগঞ্জের অমরফিদে কুশিয়ারা নদী বিপদসীমা থেকে 2 মিটার উপরে। তো এই পানিগুলা যেহেতু ইয়েতে আছে, একটু নামতে সময় লাগবে। আর ধরা যায় আগামী 2-3 দিন যদি আপনার মেঘালয় দক্ষিণে বৃষ্টিপাত কম হয়, তাহলে আমরা বন্যার প্রকোপটা কমে যাবে আর কি। এদিকে বন্যা পরিস্থিতির কারণে জাফলং, বিছানাকান্দি, সাদা পাথর সহ সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ছুটি বাতিল করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের। মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে সিলেটে বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন স্টাফ রিপোর্টার শুভ্র দাস রাজন। ঢোল এবং ভারী বৃষ্টিপাতে সিলেটের সৃষ্ট বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। সিলেটের যে প্রধান যে দুটি নদী রয়েছে, সুরমা এবং কুশিয়ারা, এই দুটি নদীর পানি এখনও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিপদসীমার উপরে এই দুটি নদীর পানি প্রবাহিত হলেও বিপদসীমা থেকে কিছুটা এখনও নিচে অবস্থান করছে, তবে পানি এখনও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া আমি যদি বলি, জেলার 7টি উপজেলার মূলত কোম্পানিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ এসব এলাকার নিম্নাঞ্চল গত বৃহস্পতিবার থেকে কিন্তু প্লাবিত হয়। নতুন নতুন করে কিন্তু নিম্নাঞ্চলের নতুন নতুন করে বন্যায় কবলিত
কবলিত হয়ে পড়ছে এলাকা। এখানকার সীমান্তবর্তী এলাকার যে মানুষজন আছে তাদের আসলে ত্রাণের সামগ্রীর একটা সংকট দেখা দিয়েছে, কারণ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এইসব এলাকায় কিন্তু ত্রাণ কার্যক্রম পৌঁছানো সম্ভব হচ্ছে না। প্রশাসন কিন্তু এরই মধ্যে ত্রাণ কার্যক্রম শুরু করেছে। আশ্রয়কেন্দ্র প্রায় 500-র উপরে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তো সব মিলিয়ে যদি বলা যায়, যদি বন্যা যদি ভারতে বৃষ্টিপাত যদি কম হয় তাহলে সিলেটে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় এলাকার 13 জেলায় প্রায় 41,000 মাছের ঘের, 26,300টি পুকুর এবং 4,000 কাঁকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য খাতে ক্ষতির পরিমাণ প্রায় 700 কোটি টাকা। বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী এবং নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় উপকূলের বিভিন্ন উপজেলা। এতে ভেসে যাওয়ার পাশাপাশি লবণ পানি ঢুকেছে মাছের ঘের, পুকুর ও কৃষি জমিতে। এতে মরে যাচ্ছে মাছ, নষ্ট হচ্ছে সবজিসহ বিভিন্ন ফসল। নোয়াখালীতে 3,000-এরও বেশি হেক্টর জমির আউশ, 2,500 হেক্টর জমি গ্রীষ্মকালীন সবজি নষ্ট হয়েছে। এত জোরে বন্যার পানি এত জোর মশাই আইসি ইটারে একবার উঠাই রাস্তা হইতে রোড হইতে বেগিন উঠাইলেও চলে গেছে। 8 থেকে 10 ফুট পানি উঠে, আর পানিগুলো ছিল লবণাক্ত পানি। পুকুর থেকে শুরু করে এবং প্রায় এভারেজ মানুষের বসত বাড়ির বিঠাগুলো তো পানি উঠে গেছে। তো পুকুরের পানি ওঠার ফলে মাছগুলো এমনি থাই বাসি চলে গেছে। মাছগুলো লবণাক্ত পানির কারণে একদম ড্যামেজ হয়ে যাচ্ছে, মরে বেশি উঠতেছে। পচা গন্ধ এলাকাতে বিভিন্ন ধরনের রোগবালাই ছড়ানোর সংখ্যায় আছে। আমরা দ্বীপ জেলা ভোলায় সবজি, আউশ ধানের বীজতলা, পান, পেঁপে, আখসহ নানা ফসলের ক্ষতি হয়েছে পানিতে। কৃষি বিভাগ জানিয়েছে 12,500 কৃষকের প্রায় 26,000 মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। ঘূর্ণিঝড়ে পটুয়াখালী কৃষি ও মৎস্য খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। জেলায় প্রায় 15,000 পুকুর, 755টি মাছের ঘের ও 120টি কাঁকড়া, কুচিয়ার ঘের তলিয়ে গেছে। রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 58,000 কৃষক। আমার এই কাকার জমিতে ঘের ছিল, প্রচুর মাছ ছিল, মাছ চলে গেছে। এখন কি করবে, মানুষের কোনো খোঁজ খবর নাই। দুনিয়ার মাছ গেছে আমার দেনাফেন ওই আমার কেউ জিগে না, মেম্বার মানে কেউ দে না, আমি এখন অসহায় পড়ছি। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বরগুনার মৎস্য চাষীদের স্বপ্ন। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন 2,135 হেক্টর জমির 46,912টি পুকুরের 11,060 টন বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। এখন পানি অনেকটা কমে গিয়েছে, কিন্তু পুকুরের পানি এখন দূষণ শুরু হবে। তো এই দূষণ থেকে বাঁচার জন্য আমরা তাদের নানা পরামর্শ দিচ্ছি এবং আমাদের মাঠ কর্মী, ইউনিয়ন পর্যায়ে যেসব মাঠ কর্মী কাজ করছেন তাদের আমরা সর্বাত্মক সচেষ্ট রেখেছি যেন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ প্রদান করা হয় এবং সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচারণা চালাচ্ছি যাতে তারা এই ঘূর্ণিঝড় পরবর্তী করণীয়গুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন এবং আবার মাছ চাষে ফিরে দ্রুত এই ক্ষতি তারা পুষিয়ে নিতে পারেন। বরিশালের সারসি গ্রামের আবুল হোসেন ঋণ নিয়ে 2 একর জমিতে এবছর সবজির আবাদ করেছিলেন। সপ্তাহখানেক পরেই ফসল তোলার কথা ছিল তার, কিন্তু জোয়ারের পানিতে তলিয়ে নষ্ট হয়েছে সব ফসল। ঝড় ও জলোচ্ছ্বাসে বরিশালের 6 জেলায় প্রায় 91,000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝালকাঠি ও পিরোজপুর সহ উপকূলের 13 জেলায় প্রায় 41,000 মাছের ঘের, 26,300টি পুকুর এবং 4,000 কাঁকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে বরগুনা, ভোলা এবং নোয়াখালী থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মৎস্য এবং কৃষি খাতে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা আগেই জানিয়েছি যে বরগুনায় রেমেলের তাণ্ডবে অসংখ্য জায়গায় বেড়িবাঁধ ভেঙে 313টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এতে করে প্রচুর পরিমাণে মাছের ঘের, পুকুর তলিয়ে গেছে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2135 হেক্টর জমিতে মাছের ঘের বিনষ্ট হয়েছে। এর আর্থিক মূল্য দাঁড়ায় 35 কোটি 40 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি তারা জানিয়েছে এমনটাই।
আমি এই মুহূর্তে আছি বরগুনা সদরের বালিয়াতলী ইউনিয়নের বানাই গ্রামে। এখানে আমার পাশের এই ঘেরটিও তলিয়ে সেখানের সব মাছ চলে গেছে। বিশেষ করে রুই, কাতলা, পাঙাশ, তেলাপিয়া সহ বিভিন্ন মাছ এবারে এই রিমেলের তাণ্ডবে সবকিছু ভেসে গেছে। ভোলা জেলায় প্রায় ৫,৫০০ কৃষক এই আক্রান্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে। কৃষকের মাঠে যেসব ফসল রয়েছে সেসব ফসল প্রায় বিনষ্ট হয়ে গেছে। বিশেষ করে আউশ ধানের যে বীজতলা, গ্রীষ্মকালীন যে শাকসবজি, পানের বরজ, আখ ক্ষেত, পেঁপে সহ নানা রকমের সবজির ক্ষেত এখন পানিতে নষ্ট হয়ে গেছে। কৃষকরা জানিয়েছেন তারা ধার দেনা করে যে ফসল আবাদ করেছিল, কিছুদিন পরেই সেই ফসলগুলি ঘরে তোলার কথা ছিল, আশা ছিল যে সে বিক্রি করে তাদের ধার দেনা পরিশোধ করে তারা লাভবান হবে, কিন্তু তাদের সেই আশা ভেঙে গেছে। তাদের যে পরিমাণ অপূরণীয় ক্ষতি হয়েছে তা এখন আর পূরণ করা সম্ভব নয়। তারা এখন কীভাবে ধার দেনা পরিশোধ করবে তা নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের দাবি যাতে সরকারিভাবে যদি তাদের কোনো সহায়তা করা হয়, হয়তো বা তারা কিছুটা হলেও তাদের যে ক্ষতি পুষিয়ে নিতে পারবে। বিভিন্ন পুকুরে যে অবশিষ্ট মাছগুলো ছিল সেগুলো কিন্তু লবণাক্ত পানির কারণে পচতে শুরু করেছে এবং সেগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়া দেখেছি যে এখানকার যে ফসলের জমি ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে এবং শাকসবজির ক্ষতি হয়েছিল। এছাড়া এখনও কিন্তু নিঝুম দ্বীপের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে আমরা পানিতে দেখেছি প্লাবিত হয়ে আছে এবং আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখনও অনেকেই বাড়ি ফিরতে পারেন নাই, কারণ তারা যারা আত্মীয় স্বজনদের বাড়িতে অবস্থান নিচ্ছেন এবং যারা ঘর হারিয়েছেন এবং যে ঝড়ে যাদের ঘর ক্ষয়ক্ষতি হয়েছে তারা এখনও কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের ঘর মেরামত করছেন। এছাড়া অর্থের অভাবেও কিন্তু অনেকেই তাদের ঘর যে পুনরায় নির্মাণ করবেন সেটি করতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে কিন্তু এই দ্বীপে কিন্তু এখনও যে সরকারি যে ত্রাণ সেটি কিন্তু এখনও পৌঁছায়নি। ঘূর্ণিঝড়ের ৫ দিন পরও সুন্দরবনের নদ নদীর চরাঞ্চলে মিলছে মৃত বন্যপ্রাণী। ক্রমেই বেড়ে চলেছে হরিণ এবং বন্য শূকরের মৃতদেহের সংখ্যা। এ পর্যন্ত ৯৬টি মৃত হরিণ এবং ৩টি মৃত শূকর উদ্ধার করেছে বন বিভাগ। এছাড়া লোকালয় সহ বিভিন্ন এলাকা থেকে আরও ১৯টি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। বন বিভাগের বিভিন্ন এলাকায় টহল ফাঁড়ি, নদী এবং সাগর গর্ভে বিলীন এবং বিধ্বস্ত হওয়ায় বনরক্ষীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বনের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অপরিপক্ক মৌসুমি ফল বাজারে আসছে, সেই ফল বিক্রি হচ্ছে দেদারসে, যেন দেখার কেউই নেই। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ভালো দামের আশায় অপরিপক্ক এইসব ফল কৃত্রিমভাবে পাকিয়ে বিক্রি করছেন বাজারে, যা খেলে স্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন ফুয়াদ হাসান। বাজারে উঠতে শুরু করেছে আম, কাঁঠাল, লিচু সহ নানা রকম মৌসুমি ফল। তবে এসব ফলের অনেকগুলোর এখনো আসেনি পরিপক্কতা। এরপরও বাজারে ছেয়ে গেছে এসব ফলে। আমার গাছের লিচু পাকে নেই, বাসায় বসে তো বাজারে পাকা লিচু আছে, আবার দামও তো মনে করেন নাগালের বাইরে। তারপরে যেমন মনে করেন আম গাছে কিন্তু এখনো কাঁচা আম, ছোট ছোট বাড়ির গাছের আম, তো এখানে বাজারে সব পাকা আম। অনেক দিন হয়েছে, হয়তো এখন একটু পাকা পাওয়া যেতে পারে, যেহেতু অ্যাভেলেবেল হয়েছে। অ্যাভেলেবেল না হলে আসলে এগুলা মানে কিনা ঠিক না। আই মিন প্রথম যেগুলো আসে সেগুলো নেওয়া ঠিক না, তো এখন অনেক আসছে তো এই জন্য নিলাম আর কি। কিছু ব্যবসায়ী ফল পাকাতে ব্যবহার করছেন নানা কেমিক্যাল, আর সেই কেমিক্যাল মিশানোর ফলেই ছেয়ে গেছে বাজার। সাধারণ মানুষ ফল হিসেবে তারা ২০ পর্যন্ত কিনা খাইতে পারে, ফলে হিউম্যান বডিতে যে এফেক্ট করে, যে ক্ষতি করে, এইটা অবশ্য কর্তৃপক্ষেরও দেখা উচিত। লিচুটা আরও কয়েকদিন বের হওয়ার কথা, পরে বের হওয়ার কথা, কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে লিচু গাছে থাকতেছে না, ঝরে যাইতেছে। মৌসুমি ফল হিসাবে এই সামনের দিনে ভরপুর কাঁঠাল বিক্রি হবে, মানে পাওয়া যাবে আর কি। হাড়িভাঙা এখনো ভাই পূর্ণভাবে নামে নাই, এদের আগে নামবে, হ্যাঁ কিছু নামছে, মনে করেন গাছ ওই হুড়কে পড়ছে, সেইটা নামছে ভাই। সময়ের আগে বাজারে ফল আসা মানে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে এগুলোতে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। যে ফলটা যে সময়ের জন্য আসলে আমাদের সেই সময়ের জন্য অপেক্ষা করা উচিত, কারণ একটা অপরিপক্ক ফলকে যদি কোনো কেমিক্যাল দিয়ে পাকানো হয়, অবশ্যই সেই কেমিক্যাল আমাদের শরীরে গেলে আমাদের জন্য অবশ্যই এটা স্বাস্থ্য ঝুঁকির একটা কারণ। অবশ্যই বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে, বিশেষ করে কিডনিতে আমাদের এটা সমস্যা করতে পারে। আম, কাঁঠাল সহ বিভিন্ন মৌসুমি ফল পরিপক্ক হতে এখনও বেশ কিছু সময়ের প্রয়োজন, অথচ
প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে রংপুরের বাজারে ছয়লাভ বাহারি ফলে। তাই কেমিক্যাল মিশ্রিত এসব ফল কেনা থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। ফুয়াদ হাসান, মাছরাঙা সংবাদ, রংপুর। দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো না গেলে কক্সবাজার এলাকায় অস্থিরতা তৈরি হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিয়োজিত APBN-এর সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে তাদের চ্যালেঞ্জ জেনেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের কথা এবং কাজে মিল নেই। আন্তর্জাতিক সংস্থা সহ বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানান মন্ত্রী। পরে রোহিঙ্গা ক্যাম্পের 7 ব্লকের পাহাড়ি এলাকা পরিদর্শন করেন তিনি। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যান টেকনাফে। এর আগে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা করেন মন্ত্রী। মায়ানমার আপনারা জানেন ওদের অনেকগুলি এথনিক গ্রুপ যুদ্ধ করছে। এই এখন দেখছেন আরাকান আর্মি যুদ্ধ করছে। আর তাদের ওই আমাদের সীমানার পাশেই দেখবেন চীন রাষ্ট্র বলে একটা ভূখণ্ড রয়েছে, তারা বলতেছে নাকি স্বাধীন। এইরকম অনেক অনেক মানে ঝামেলা তারা ফেস করছে এবং তাদের আমরা অনেক সময় দেখেছি তারা আমাদের সঙ্গে যে সমস্ত কমিটমেন্টগুলি করেছে, আমাদের ড্রাগের মানে সমন্বিতভাবে কাজ করবো বলে আমরা একটা এমইও করছি। এমইও পর্যন্তই শেষ, আর কোনো কাজ তারা করেনি, সহযোগিতা করেনি। আমাদের এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আমি মায়ানমারে গিয়েছি, সেখানে আমরা একটা এমইও সাইন করেছি কীভাবে 2017-তে কীভাবে এরা ফেরত যাবে তার একটা এমইও হয়েছিল। সেই এমইও পর্যন্তই শেষ, তারপর কোনো কাজ হবে। আমাদের সব সংস্থায় কাজ করছে তাদের ফিরিয়ে নেওয়ার জন্য। আমরা মনে করি তারা ফিরিয়ে নেবেন, কিন্তু সেই দিন যত দ্রুত হয় ততই আমাদের জন্য। ইঞ্জিন ও জনবল সংকটের কারণে চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের 12 দিন আগে জনপ্রিয় এই ট্রেনটি বন্ধ করে দেওয়া হলো। কক্সবাজার বিশেষ 3 এবং 4 নামে পরিচিত ট্রেনটি সবশেষ চলাচল করেছে গত বুধবার। প্রায় 15,500 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথে ট্রেন চালু হয় গত বছরের 1 ডিসেম্বর থেকে। ঢাকা থেকে পরপর 2টি ট্রেন দেওয়া হয়। রেলওয়ে সূত্র জানায়, বিশেষ ট্রেন বন্ধ হওয়ার আগে মাত্র 52 দিনে এই ট্রেনে যাত্রী পরিবহন করা হয় 54,814 জন। আয় হয়েছে 1,04,41,000 টাকা। চাহিদা থাকা সত্ত্বেও ঈদুল আজহার আগেই এভাবে হুট করে বিশেষ ট্রেন বন্ধ করে দেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ট্রেনটি স্থায়ী করার দাবিতে স্থানীয়রা স্মারকলিপিও দেয়। বিয়ে ও টাকার প্রলোভনে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের নারীদের চীনে পাচার বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন এবং সমাবেশে চাকমা, মারমা এবং ত্রিপুরা সম্প্রদায়ের নারীরাও যোগ দেন। এ সময় তারা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ের নারীদের চীনে পাচার করছে। চীনা নাগরিকদের সাথে বিয়ের মিথ্যা প্রলোভনে চীনে নিয়ে বিক্রি এবং অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করছে বলেও অভিযোগ করেন তারা। নারী পাচার রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে। তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি, এই প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে বিশ্ব মাদক মুক্ত দিবস। এ উপলক্ষে সকালে পাবনা জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ডেপুটি সিভিল সার্জন খায়রুল কবির এবং জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম। এদিকে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। যশোরে র্যালির আগে জেলা প্রশাসন ও তামাক নিয়ন্ত্রণ জেলা টাস্কফোর্স কমিটির যৌথ আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তামাককে না বলার শপথ পাঠ করানো হয়। বান্দরবানে আলোচনা সভায় তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান বক্তারা। ভারী বৃষ্টিপাতে বান্দরবানের মিলনছড়িতে বেইলি ব্রিজ দেবে যাওয়ায়
3 দিন ধরে বান্দরবানের সাথে রুমা এবং থানচির যান চলাচল বন্ধ রয়েছে। সেতুটি দেবে যাওয়ায় গত 28শে মে থেকে মেরামতের জন্য যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। জেলা সদরে যাতায়াতে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে যানবাহনে উঠতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষক এবং ব্যবসায়ীদের। পাহাড়ে উৎপাদিত ফলসহ বিভিন্ন পণ্য দ্রুত বাজারজাত করতে পারছেন না তারা। এতে পথেই নষ্ট হচ্ছে অনেক মালামাল, গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। তবে দ্রুত বেইলি ব্রিজটি মেরামতের আশ্বাস দিয়েছেন বান্দরবানের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী। ব্রিজ ভাঙার কারণে ডাইরেক্ট সরাসরি যাওয়া যাচ্ছে না, যাত্রীদেরও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি। অনেক ব্রিজে ঝুঁকিপূর্ণ, সব ব্রিজগুলো যদি দ্রুত ঠিক করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। ঘুরতে এসে এমন একটা মহাবিপদে পড়ছি যেটা ব্রিজ ভাঙা। এই ব্রিজের জন্য আমাদের গাড়ি অর্ধেক একটু বেশি ভাড়া দিয়ে এই পর্যন্ত আসতে হচ্ছে এবং এরপরে আবার হেঁটে পার হয়ে এই যে কাদা রাস্তায় পার হয়ে আরেকটা গাড়ি নিতে হচ্ছে। আমরা এই ব্রিজ ভাঙার জন্য মাল লুট করতে অনেক কষ্ট পাইছি। মাল অনেকগুলো ওখানে আছে, মাল নষ্ট হয়েছে। দিনাজপুরে গত বৃহস্পতিবার মধ্যরাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের আঘাতে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘ 30 ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুরোপুরিভাবে চালু হয়নি বিদ্যুৎ। আকস্মিকভাবে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। পুরোপুরি বিদ্যুৎ চালু করতে কাজ করছে বিভিন্ন সংস্থা। আজ সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মনুষ্যত্ব বিকাশে শিক্ষা এবং নৈতিকতা বিষয়ক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে প্রয়াত শিক্ষক আফতাবউদ্দিন আহমেদের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে শাহবাজপুরে শাহ আফতাবউদ্দিন আহমদ স্মৃতি পরিষদ। এ সময় বক্তব্য রাখেন সরাইল প্রেস ক্লাবের সভাপতি এবং শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মোহাম্মদ মুনতাসিম বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, নৈতিক শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায়। আলোচনা শেষে দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাত করা হয়। সবার জন্য গার্ডিয়ান বীমা, এই স্লোগানকে সামনে রেখে সাভারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের নতুন আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহমুদুর রহমান খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাফর আহমেদ, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আবু তাহের। নতুন কার্যালয়ের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন বেলাল হোসেন। এ সময় বক্তারা বলেন, সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে বীমা দাবি পূরণ সহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি কাজ করছে। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিলেটের 7 উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি, শহরে ঢুকছে পানি। ঘূর্ণিঝড় রিমালে 13 জেলায় মাছ এবং ফসলের ব্যাপক ক্ষতি। বেশি লাভের আশায় রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে মৌসুমি ফল, নেই তদারকি, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং দ্রুত রোহিঙ্গাদের ফেরত পাঠানো না গেলে কক্সবাজারে তৈরি হতে পারে অস্থিরতা, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রত্যাবাসনের চেষ্টা চলছে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।